আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের সেকেন্ড ক্লাস। যারা প্রথম ক্লাসটি দেখেন নাই তারা অবশ্যই প্রথমে ওই ক্লাসটি দেখবেন, তারপর হচ্ছে এই ক্লাসটি দেখবেন। তাহলে হচ্ছে আপনারা একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গত ক্লাসের ভিতরে আমরা দেখছিলাম হচ্ছে এখানে ফন্ট ডায়লগ বক্সের কাজ যেগুলো আছে এগুলো কিন্তু আমরা সম্পূর্ণ ক্লিয়ার করছিলাম। তারপর এখান থেকে আমরা ফাইলের কিছু কাজ দেখছিলাম। তো আজকে হচ্ছে আমরা এখানে পরবর্তী যে ক্লাসগুলো আছে যে আমাদের প্যারাগ্রাফ ডায়লগ বক্স, স্টাইল ডায়লগ বক্স, এখানে এডিটিং ডায়লগ বক্স এগুলো ক্লিয়ার করব। তো আমাদের এখানে প্রথমেই দেখতে পারতেছেন আছে হচ্ছে আমাদের প্যারাগ্রাফ ডায়লগ বক্স। তো এখানে প্যারাগ্রাফ ডায়লগ বক্সের ভিতরে কিছু আপনার টুলস এখানে আপনি পাবেন। যেমন এটা হচ্ছে আমাদের অ্যালাইন টেক্সট লেফট, এটা হচ্ছে আমাদের অ্যালাইন টেক্সট সেন্টার, আর এটা হচ্ছে আমাদের অ্যালাইন টেক্সট রাইট। আর এই তিনটার কাজ কি আমি একটু ফার্স্টে একটু ক্লিয়ার করি। যেমন এখান থেকে আমি একটা লেখা লিখলাম, আমাদের লিখলাম হচ্ছে ঢাকা। তো এখন দেখেন এই লেখাটা কোথায় আছে, আমাদের এই লেখাটা হচ্ছে আমাদের একটা পেজের বাম পাশে আছে। এখন আমি চাচ্ছি এই লেখাটাকে আমাদের পেজের মাঝখানে লিখবো অথবা আমাদের ডান পাশে লিখবো। তো এটা করার জন্য আমরা এখান থেকে অ্যালাইন টেক্সটের সাহায্যটা নিতে পারি। মানে এখান থেকে অ্যালাইন টেক্সট লেফটের কাজ হচ্ছে কি লেখাটাকে আপনার পেজের মাঝখানে লেখে, আর অ্যালাইন টেক্সট সেন্টারের কাজ হচ্ছে আমাদের লেখাটাকে পেজের মাঝখানে লেখে, আর অ্যালাইন টেক্সট রাইটের কাজ হচ্ছে আমাদের লেখাটাকে পেজের ডান পাশে লেখে। আশা করি বুঝতে পারছেন। এটা হচ্ছে আমাদের অ্যালাইন টেক্সট লেফট, সেন্টার অ্যান্ড রাইটের কাজ। তো এরপরে আপনি একটা দেখতে পারবেন আপনার কয়েকটা লাইন আকারে শো করবে, এটাকে বলা হয় জাস্টিফাই। জাস্টিফাইয়ের কাজটা বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা প্যারাগ্রাফ আপনাদেরকে লেখা বুঝায় দেই। তো এখানে দেখতে পারতেছেন আমাদের এখানে কতগুলা প্যারাগ্রাফ আমি এখান থেকে নিয়ে আসছি। এটাকে একটু আমি বড় করে দিই তাহলে একটু ভালোভাবে বুঝতে পারবেন। যেমন এখানে আপনি লেখাটা দেখলে দেখতে পারবেন যে আমাদের কোনো লাইনে কিন্তু সেম লেভেলে নাই। মানে এখান থেকে একটা লাইন আপনি ছোট দেখতে পারতেছেন, এখানে একটা লাইন বড় দেখতে পারতেছেন। মানে ছোট বড় লাইনগুলো আমাদেরকে দেখা যাচ্ছে। এখন যদি আপনি কোনো ক্রমে চান যে এই লেখাগুলাকে একটু সমান করবেন, মানে এক লেভেলে আনতে চাচ্ছেন আপনি, তো এটা করার জন্য যেমন এই যে বাম পাশে একটু খেয়াল করে আপনি দেখতে পারবেন এই পাশের লেখাগুলো কিন্তু এক লেভেলে আছে, ডান পাশের লেখাগুলো কিন্তু এক লেভেলে নাই। তো এটা যদি আপনি করতে চান যে আপনার সবগুলো লেখা আপনার লাইনের অ্যালাইনমেন্টটা সঠিক থাকবে, তো এটা করার জন্য আপনি কি করতে পারেন, জাস্টিফাইটা ইউজ করতে পারেন। তো আমি এখানে সবগুলো সিলেক্ট করব, তারপর এখান থেকে জাস্টিফাই লেখাটা আমি ক্লিক করব। এবার আপনি খেয়াল করে দেখতে পারবেন যে আমাদের এই পাশে যেরকম আপনার সোজা বরাবর আছে, এই সেম পজিশনে কিন্তু আমাদের ডান পাশের অংশগুলো কিন্তু একেবারে সেম লেভেলে আছে। আশা করি বুঝতে পারছেন জাস্টিফাইটা আসলে কি কাজ করে। জাস্টিফাইটা হচ্ছে আপনার একটা প্যারাগ্রাফের আপনার লাইনগুলোকে এক লেভেলে সমান করে। তো এটা হচ্ছে আমাদের জাস্টিফাইয়ের কাজ। তো এরপরে আছে আমাদের লাইন স্পেসিং। লাইন স্পেসিং মূলত আপনার দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে একটু বাড়ানো অথবা কমানোর জন্য ইউজ করা হয়। যেমন দেখতে পারতেছেন আমাদের এখানে উপরে একটি লাইন আছে আর নিচে একটি লাইন আছে, এটার মাঝখানে আপনি কতটুকু গ্যাপ পাবেন, এই গ্যাপটা যদি আপনি চান কোনো ক্রমে একটু বাড়াবেন অথবা একটু কমাবেন, তো সেক্ষেত্রে আপনার এখান থেকে লাইন স্পেসিং অপশনটা কাজে লাগবে। তো এটা করার জন্য আমাদের ফার্স্ট অফ অল এখান থেকে লাইনগুলোকে সিলেক্ট করতে হবে, তারপর এখানে লাইন স্পেসিং অপশনে যান, আর এখান থেকে কিন্তু আপনি লাইন স্পেসিং অপশন অনেকগুলো পেয়ে যাবেন। যেমন ধরেন এখানে আমি আমাদের লাইন স্পেসিংটা 2 রাখবো, তো আমি এখান থেকে 2টা সিলেক্ট করি। তো এখান থেকে দেখতে পারতেছেন আমাদের লাইনটা কিন্তু আপনার দুইটা লাইনের মাঝখানে যে গ্যাপটা আছে ওইটাকে কিন্তু একটু বাড়ায় দিতেছে। তো এইটা মূলত আসলে আমাদের কি লাইন স্পেসিং এর কাজ, আশা করি বুঝতে পারছেন এখানে। আর আমাদের নর্মাল লাইন স্পেসিং সাইজ হচ্ছে এখানে 1.15 থাকে। আর এখান থেকে আপনি চাইলে কিন্তু লাইন স্পেসিং অপশন দ্বারা এখান থেকে আপনি চাইলে একটু কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন। যেমন এখান থেকে লেফট অ্যালাইনমেন্ট আছে, কোন অ্যালাইনমেন্টে আপনি কাজ করবেন, তো এখান থেকে আপনি চাইলে এগুলাকে একটু কাস্টমাইজ এখান থেকে করতে পারবেন। তো এরপরে আমাদের আছে হচ্ছে শেডিং কালার। শেডিং কালার হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফকে মানে এন্টার দেওয়ার আগ পর্যন্ত একটা প্যারাগ্রাফ হয়, তো ওই একটা ফুল প্যারাগ্রাফটা আপনাকে একেবারে ফুল কালার করবে। তো এটা হচ্ছে আমাদেরকে শেডিং কালারের কাজ। তো শেডিং কালারটা করার জন্য আপনার ফার্স্ট অফ অল একটা ক্লিক দিলে এটা হবে, এটা কোনো করতে হবে না, আপনার ফুল একটা প্যারাগ্রাফি কালার হয়ে যাবে। তো এখান থেকে আপনি একটা ক্লিক দেন তাহলেই হবে। তো এখন আমি এখান থেকে শেডিং কালারে যাই, আর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যেই কালারটা দিতেছি ওইটা কিন্তু ফুললি একেবারে কভার করতেছে, আমাদের ফুল প্যারাগ্রাফটা কিন্তু এখান থেকে ওই কালারটা দ্বারা একটা কভার করতেছে। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের শেডিং কালারের কাজ। এখান থেকে যদি শেডিং কালারটা আপনার প্রয়োজন না হয় তো আপনি সেক্ষেত্রে এখান থেকে আপনার শেডিং কালার উপর প্রেস করে নো কালার প্রেস করলে কিন্তু আপনার এই শেডিং কালারটা এখান থেকে চলে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের শেডিং কালারের কাজ। তো এরপরে আমাদের আছে হচ্ছে বটম বর্ডার। তো বটম বর্ডারটা কি কাজ করে আমি একটু বলি। বটম বর্ডার হচ্ছে আপনার লেখার চারপাশে একটা বর্ডার করার জন্য কাজ করে। তো এখান থেকে আপনি যদি চান আপনার এই লেখার চারপাশে একটা বর্ডার করবেন, তো এটা করার জন্য আমরা কি করতে পারি, ফার্স্ট একটা ক্লিক দিলে এটা চলবে, আপনার ফুল প্যারাগ্রাফটা এখান থেকে বর্ডার হয়ে যাবে।
তো এখান থেকে আমি বটম বর্ডারে যাই, আর এখান থেকে প্রথমে একটা অপশন পাবেন যে বটম বর্ডার নামে। এটা হচ্ছে মূলত আপনার শুধু লেখার মানে লেখার নিচে শুধু লাইন করবে। এটা বটম বর্ডারে ক্লিক করলে আপনার শুধু লেখার নিচে একটা লাইন করে দিয়েছে, এখান থেকে দেখতে পারতেছেন। আর এখান থেকে টপ বর্ডার হচ্ছে আমাদের লেখার উপরে, আর এখান থেকে লেফট বর্ডার হচ্ছে আমাদের লেখার বাম পাশে, আর রাইট বর্ডার হচ্ছে আমাদের লেখার ডান পাশে। আশা করি বুঝতে পারছেন। আর নো বর্ডারে প্রেস করলে আমাদের এখান থেকে সবগুলা বর্ডার এখান থেকে উঠে যাবে। আর অল বর্ডারে প্রেস করলে আপনার যেখানে যেখানে বর্ডার দেওয়া দরকার অথবা যেখানে যেখানে বর্ডার পড়ে সব জায়গায় একটা বর্ডার পড়ে যাবে। এটা হচ্ছে অল বর্ডারের কাজ। আর আউটসাইড বর্ডার হচ্ছে শুধু চারপাশে বর্ডার করবে। আশা করি বুঝতে পারছেন। আর ইনসাইড বর্ডার হচ্ছে শুধু ভিতরে বর্ডার করবে। আর এখানে কিন্তু ভিতরে বর্ডার দিলে কিন্তু দেখা যাচ্ছে না। এখান থেকে যদি আপনি একটা এন্টার প্রেস করেন তাহলে দেখতে পারবেন এখানে একটা বর্ডার পড়ছে। আমি যদি লেখার এখান থেকে একটা এন্টার প্রেস করি তাহলে একটা বর্ডার পড়ে যাবে। কারণ আমাদের এখান থেকে এন্টার দেওয়ার আগ পর্যন্ত একটা প্যারাগ্রাফ হয়, আর বটম বর্ডারটা কাজ করবে শুধু একটা প্যারাগ্রাফের ভিতরে। আপনি নিচে এন্টার প্রেস করলে একটা নতুন একটা প্যারাগ্রাফে ওপেন হয়ে যাবে। তো ওই প্যারাগ্রাফটা আলাদা ভাগে একটা বিভক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এটা গেল কি আমাদের এখান থেকে বটম বর্ডার্সের কাজ। আর এরপরে আমাদের হচ্ছে কি বুলেটস। বুলেটস হচ্ছে বুলেটসটা বোঝানোর জন্য আমি এখানে কয়েকটা এন্টার দিয়ে নেই, তাহলে বুঝতে পারবেন। তো আমরা এখান থেকে লাইনগুলোকে একটু স্পেস করে দিছি। তারপর এখান থেকে আমি এগুলোকে বর্ডার মানে বুলেট ইউজ করব। মানে আমাদের অনেক সময় দেখা যায় যে একটা কোশ্চেনের ভিতর অথবা একটা প্যারাগ্রাফের ভিতরে একটা স্টেপ থাকে, কয়েকটা স্টেপ দেওয়ার জন্য বোঝানোর জন্য তারা কি করে কয়েকটা পয়েন্ট আকারে কয়েকটা আইকন শো করে। তো ওইগুলাকে আমাদের মূলত বলা হয় হচ্ছে বুলেট। তো এইগুলো আসলে কিভাবে দেয় আমি একটু বলি। তো ওইটা দেওয়ার জন্য আমি ফার্স্ট অফ অল এখান থেকে সিলেক্ট করে দিব লেখাগুলোকে। তারপর এখান থেকে আমাদের কি করতে হবে, বুলেটসে যেতে হবে। আর এখান থেকে আমাদের কোন বুলেটটা ইউজ করার প্রয়োজন সেটা আমরা এখান থেকে চুজ করে দিতে পারবো। তো আমি একটু লেখাটাকে একটু ছোট করতে তাহলে ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পারবেন। তো এখান থেকে দেখতে পারতেছেন আমাদের কিন্তু প্রত্যেকটা লাইনে কিন্তু আলাদা একটা স্টেপে তৈরি হয়ে গেছে। এখন এখান থেকে যদি আমি লাস্টে ক্লিক দিয়ে এন্টার প্রেস করি তাহলে নতুন একটা বুলেট আমাদের এখান থেকে ক্রিয়েট হইতেছে। অ্যান্ড এখান থেকে আমরা যদি কোনো একটা কিছু লিখি তারপর আবার এন্টার প্রেস করি, আবারও কিন্তু একটা বুলেট চলে আসবে। কিন্তু এখান থেকে যদি আপনি কোনো কিছু না লেখা তারপর হচ্ছে একটা এন্টার প্রেস করেন তাহলে কিন্তু আপনার বুলেটটা থাকবে না। মানে এক কথা বলতে গেলে এখান থেকে যদি আপনি ডাবল এন্টার প্রেস করেন তাহলে কিন্তু পরবর্তী যে বুলেটটা আছে ওটা কিন্তু আসবে না। তো এখন যদি আমরা চাই আমাদের বুলেটটা রিমুভ করব, তো সেক্ষেত্রে ফার্স্ট অফ অল এটাকে সিলেক্ট করতে হবে, তারপর বুলেট অপশনে গিয়া এখান থেকে ননটা সিলেক্ট করতে হবে। তাহলে হচ্ছে আপনি আপনার বুলেটটাকে রিমুভ করতে পারবেন। তো এরপরে আমাদের আছে হচ্ছে কি নাম্বারিং। বুলেট এবং নাম্বারিং দুইটাই সেম। বুলেট হচ্ছে একটা আইকন দ্বারা বোঝানো হয়, আর নাম্বারিং হচ্ছে একটা নাম্বার দ্বারা বোঝানো হয়। আমরা যদি চাই এগুলোকে একটা নাম্বারিং করব, তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের সবগুলোকে সিলেক্ট করতে হবে। তারপর এখান থেকে আমরা নাম্বারিংয়ে যাব, নাম্বারিং থেকে এখান থেকে আমাদের নাম্বারগুলা করতে হবে। এই যে দেখেন আমাদের চাইলে কিন্তু 1 2 3 দ্বারা সাজাইতে পারি, আবার 1 2 3 ব্র্যাকেটও সাজাইতে পারি, এখান থেকে রোমান সংখ্যাও দিতে পারি, এখান থেকে ABCD ছোট হাতের বড় হাতের যেটা আপনার প্রয়োজন সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারেন। তো এটাই মূলত হচ্ছে কি আমাদের নাম্বারিং এর কাজ। এটা আশা করি বুঝতে পারছেন। পরবর্তী কাজগুলো আপনারা ইজিলি করতে পারবেন, বুলেটের মতোই সেম, জাস্ট পার্থক্য হচ্ছে এখান থেকে বুলেট হচ্ছে আইকন দ্বারা বোঝানো হয় আর এটা হচ্ছে নাম্বার দ্বারা বোঝানো হয়। আর এটা রিমুভ করার ওয়েটাও একেবারে সেম, জাস্ট এখান থেকে যাবেন আর এখান থেকে ননটা সিলেক্ট করে দিবেন, তাহলে হচ্ছে কি আপনার নাম্বারিংটা এখান থেকে চলে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ইনক্রেস ইনডেন্ট আর হচ্ছে আমাদের ডিক্রেস ইনডেন্ট। এটা মূলত কি কাজ করে, এটা হচ্ছে জাস্ট এখান থেকে আপনার লেখাগুলোকে এক সাইডে একটু মুভ করে। মানে এখান থেকে যদি আমরা চাই আমাদের লেখার সামনে একটু গ্যাপ রাখবো, তো সেটা করার জন্য আমরা এখান থেকে ইনক্রেসটা ইউজ করতে পারি। এখানে এটা প্রেস করলে কি হবে, আপনার লেখার সামনে একটু করে গ্যাপ দিয়ে রাখবে। আপনি যতগুলো সিলেক্ট করবেন লাইন ততগুলোকে একটা করে লাইন গ্যাপ দিবে আর কি। আর ডিক্রেস হচ্ছে আপনার বাম দিকে আসবে। ইনক্রেস আপনি যতগুলো প্রেস করবেন তত হচ্ছে ডান দিকে যাবে, আর ডিক্রেস যতগুলো প্রেস করবেন তত হচ্ছে বাম দিকে যাবে। এই ইনক্রেস ইনডেন্ট অ্যান্ড ডিক্রেস ইনডেন্টের আরেকটা মূলত গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। সেটা হচ্ছে আমাদের যখন আমরা নৈবেত্তিকের কোশ্চেনগুলো তৈরি করি অথবা MCQ কোশ্চেনগুলো তৈরি করি, তখন মূলত আমরা এখান থেকে নাম্বারিং মানে স্টেপগুলো অথবা আমাদের অপশনগুলো কিন্তু এই ইনক্রেস ইনডেন্ট এবং ডিক্রেস ইনডেন্ট দ্বারা দিতে পারি। মানে এখান থেকে ধরেন এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কোশ্চেন, তো আমরা এখান থেকে পয়েন্ট আকারে 1 নাম্বার করে দিলাম। এখন আমরা চাচ্ছি এখানে কয়েকটা অপশন দিব, 4টা অপশন দিব। তো এই 4টা অপশন দেওয়ার জন্য আমরা এখান থেকে এন্টার প্রেস করলে আমাদের 2 লেখা আসতেছে। তো এটা দিলে কিন্তু আমাদের মানে নাম্বারিংটা আছে অথবা অপশন যেটা আছে এটা কিন্তু আমাদের হইতেছে না। মানে 2টা কিন্তু কোনো সময় অপশন হিসেবে ধরা হবে না এখান থেকে। তো এটা যদি আপনি সলভ করতে চান জাস্ট এখান থেকে ইনক্রিজ একটা প্রেস করবেন, দেখবেন একটা পয়েন্ট আকার শো করবে A। তো আপনি এখান থেকে লিখতে পারবেন, আপনার পয়েন্টগুলো এখান থেকে সাজাতে পারবেন। আমি কয়েকটা পয়েন্ট এখানে সাজাইতেছি। পয়েন্ট সাজানোর শেষে আপনি কি করবেন, এখানে যেখান থেকে প্রয়োজন হবে না সেখান থেকে আপনি ডিক্রিজে প্রেস করে আরেকটা আপনি MCQ এখান থেকে তৈরি করতে পারতেছেন। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের ইনক্রিজ ইনডেন্ট অ্যান্ড ডিক্রিজ ইনডেন্টের কাজ।
তো এরপরে আপনি দেখতে পারতেছেন একটা নাম শর্ট নামে একটা অপশন আছে, এটাকে বলে আপনার শর্ট। এটার মূলত বেশি কোনো কাজ না, এটা জাস্ট আপনার লাইনগুলোকে সিরিয়াল ওয়ে সাজায়। যেমন এখানে আমি কয়েকটা নাম্বার লিখলাম, 2 3 উল্টাপাল্টা করে কয়েকটা নাম্বার লিখি। এখন আমি যদি চাই এগুলোকে একটা সঠিকভাবে একটা সাজাইতে, তো সেক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করতে হবে। আর শর্টে প্রেস করার পর এখান থেকে যদি আপনি অ্যাসেন্ডিংটা সিলেক্ট করেন, তাহলে কি হবে, আপনার লাইনগুলা মানে এই যে নাম্বারিংগুলা বড় থেকে সরি ছোট থেকে বড় সাজবে। আমি একটু প্রেস করে দেখাই দিই, দেখেন এখান থেকে আমাদের ছোট থেকে বড়টা চলে আসে। আর যদি এখান থেকে আমি ডিসেন্ডিংটা সিলেক্ট করি, তাহলে হচ্ছে আমাদের নাম্বারিংগুলা বড় থেকে ছোট আসবে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে আমাদের কি শর্টের কাজ। তো এরপরে আপনি স্টাইল ডায়লগ বক্সের ভিতরে কিছু অপশন পাবেন, এগুলো আসলে কোনো কাজে লাগে না, এগুলো জাস্ট হচ্ছে আপনার এই যে লেখার স্টাইলগুলো এখানে ডিফল্ট লেখার কিছু দেওয়া থাকে, যদি প্রয়োজন হয় আপনি ইউজ করতে পারেন, না প্রয়োজন হলে নাই, এগুলো আসলে কোনো একটা বেশি কাজে লাগে না। তো এরপরে আপনি দেখতে পারবেন এখানে এডিটিং ডায়লগ বক্সের কিছু কাজ আছে, যেমন এখানে ফাইন্ড। তো আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে আসি। তো এইখান থেকে আমি যদি চাই এখানে আমাদের এ লেখাটা কত জায়গায় আছে এবং কত বার লেখা আছে, এটা যদি আমি বের করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের ফাইন্ড অপশনটা ইউজ করতে পারি। তো ফাইন্ড অপশনটা ইউজ করার জন্য আমরা ফাইন্ডের উপর প্রেস করব। তারপর এখানে আমাদের লিখতে হবে যেই লেখাটা আমরা সার্চ করতে চাচ্ছি, যেমন আমরা এখানে লেখা সার্চ করতে চাচ্ছি এইটা লিখি। এটা লেখার পরে আপনি যদি এটা লেখেন, তাহলে আপনার কি এই লেখাটা যত জায়গায় থাকবে সবগুলা কিন্তু হাইলাইট হয়ে যাবে, এবং এখান থেকে আপনার শো করবে যে আপনি কত জায়গায় এটা ম্যাচিং করছে। এখান থেকে দেখেন আপনার 29 জায়গায় কিন্তু এটা ম্যাচিং করতেছে। এটা হচ্ছে আমাদের কি ফাইন্ডের কাজ। আর যদি আপনি ফুল একটা ওয়ার্ড সার্চ করতে চান, তাহলে ওই ফুল ওয়ার্ডটা এখানে লিখতে হবে। যেমন আমি এখানে লিখবো হচ্ছে হাউ। হাউ লেখাটা কত জায়গায় আছে, মাত্র 2 জায়গায় আছে, এর কারণে এখানে টু রেজাল্ট লেখা আছে। আর যেখানে যেখানে হাউ লেখা আছে ওইখানে কিন্তু হাইলাইট হয়ে গেছে। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের ফাইন্ডের কাজ। আশা করি বুঝতে পারছেন। তো এরপরে হচ্ছে আমাদের কি রিপ্লেস। যেমন ধরেন এখানে আমাদের এ লেখা যেখানে যেখানে আছে অথবা টু লেখা যেখানে যেখানে আছে, ওইখানে আমাদের দা লেখা দরকার ছিল, বাট আমরা এখানে ভুলে লিখছি হচ্ছে টু। তো এটা যদি আমরা রিপ্লেস করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখান থেকে রিপ্লেস অপশনটা ইউজ করতে পারি। তো রিপ্লেসে প্রেস করবেন, এখান থেকে আমাদের প্রথমে একটা লেখা আছে ফাইন্ড হোয়াট, মানে আপনি কোনটা পরিবর্তন করতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন। তো আমি এখান থেকে চেঞ্জ করতে চাচ্ছি টু, এবং এখানে 2 নম্বর অপশনে পাবেন হচ্ছে রিপ্লেস উইথ, মানে আপনি এই যে পরিবর্তনটা মানে ভুল জায়গায় আপনি কি লিখবেন, মানে আপনার যে লেখাটা চেঞ্জ করবেন ওই চেঞ্জ জায়গায় কি লিখবেন সেটা আপনার এখানে লিখতে হবে। তো আমি এখানে চেঞ্জের জায়গায় কি লিখবো, দা। তো আমি এখানে দা লিখে দিলাম। তারপর এখান থেকে রিপ্লেস লেখা আছে, রিপ্লেস প্রেস করলে কি হবে, আপনার একটা একটা করে আপনার চেঞ্জ হবে, যতবার প্রেস করবেন একটা করে চেঞ্জ হবে। আর যদি আপনি চান আপনার সবগুলো চেঞ্জ করে দিবেন, তো সেক্ষেত্রে এখান থেকে রিপ্লেস অলটা প্রেস করতে পারেন। তাহলে আপনার এখান থেকে ওকে প্রেস করতে হবে। তারপর আপনি দেখতে পারবেন হচ্ছে আপনার এখানে সবগুলো টু এর জায়গায় আপনার দা বসে গেছে। আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে কি আমাদের রিপ্লেসের কাজ। তো এরপর আমাদের একটা লাস্ট একটা অপশন আছে, সেটা হচ্ছে কি সিলেক্ট। সিলেক্টের কাজ হচ্ছে মূলত এইটাই যে আপনি এখান থেকে এটাকে সিলেক্ট করতে পারবেন, আমরা যেভাবে নর্মালি সিলেক্ট করি মাউস দ্বারা, এটাকে এভাবে সিলেক্ট করা যায়। আর যদি আপনি চান এখান থেকে এভাবে সিলেক্ট করতে চাচ্ছেন না, আপনি এখান থেকে সিলেক্ট অপশনের ভিতরে কিছু অপশন আছে, যেমন সিলেক্ট অলে প্রেস করলে আমাদের এখানে সবগুলা সিলেক্ট হবে, মানে আমাদের সবগুলো লেখা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। লেখা বলতে এই ডকুমেন্টের ভিতরে যত রকমের ম্যাটেরিয়ালস থাকবে সবগুলো এখান থেকে আমাদের সিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে সিলেক্ট অলের কাজ। আর এরপরে আপনি দেখতে পারবেন এখানে সিলেক্ট অবজেক্ট। এইটার কাজ হচ্ছে মূলত আপনার লেখা বাদ এখানে যা থাকে সবই হচ্ছে অবজেক্ট। ধরেন এখানে আমি একটা পিকচার আনবো, যদি এখানে আমরা পিকচার এখন পর্যন্ত দেখাই নাই, তো আমি জাস্ট এখানে বলতেছি যখন আপনি এখানে একটা পিকচার আনবেন, তখন এই পিকচারটাকে যদি কোনো জায়গায় মুভ করতে চান, তখন আপনি সিলেক্ট করতে গেলে দেখবেন আমাদের লেখাগুলো সিলেক্ট হয়। তখন আপনি এখান থেকে সিলেক্ট অবজেক্টটা সিলেক্ট করবেন, তখন আপনার কি হবে, এখান থেকে কোনো লেখাই এখান থেকে সিলেক্ট হবে না। লেখা বাদ এখানে যা যা অপশন থাকবে সবগুলো সিলেক্ট হবে। এটাই মূলত আপনার এখান থেকে সিলেক্ট অবজেক্টের কাজ। আর এখান থেকে লাস্টে একটা অপশন পাবেন সিলেকশন প্যান, এখানে প্রেস করলে আপনি কতগুলা আপনার অবজেক্ট থাকবে। অবজেক্ট বলতে ওই যে পিকচার তারপর শেপ এগুলাকে বোঝানো হয়, যদিও আমরা এখন ওই পর্যন্ত যাই নাই, যখন যাব তখন আপনি বুঝতে পারবেন। তো আপনার যতগুলো অবজেক্ট থাকবে সবগুলো এখানে শো করবে। আশা করি বুঝতে পারছেন। তো এইটাই মূলত হচ্ছে কি আমাদের সিলেক্টের কাজ। তো এটাই ছিল হচ্ছে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 2। ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে দিবেন। তো দেখাবো না কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আল্লাহ হাফেজ।